প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন জনতার দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আজ প্রস্তাবিত বাজেটের দিকে নজর দিতে চাই। আপনারা সবাই জানেন যে এরই মধ্যে বাজেট প্রস্তাব করেছেন মাননীয় অর্থমন্ত্রী। তিনি প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন জাতীয় সংসদে। এই বাজেটে, এবারের বাজেটে আমরা লক্ষ্য করলাম যে মূল্যস্ফীতির লাগাম টানার একটা চেষ্টা তিনি করছেন, এবং তিনি বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনেও বলেছেন যে মূল্যস্ফীতির লাগাম টানার চেষ্টা থাকছে, এবং এই সুবিধাটা আসলে ৬ মাস পর থেকেই সাধারণ মানুষ পাবে। আসলে সাধারণ মানুষের চাওয়াটা তো এইটাই। আমরা বাজেটে আরও কয়েকটি দিক উল্লেখ করতে চাই, যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে কাজটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই জায়গাগুলো ধরেই আমরা আলোচনাটি এগিয়ে নিতে চাই। আমাদের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি প্রস্তাবিত বাজেট, মূল্যস্ফীতি কমাতে নজর। আমাদের অতিথি বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত, সিনিয়র সাংবাদিক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন ডক্টর জামাল উদ্দিন আহমেদ, সাবেক বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক। আপনাকে স্বাগত। আমি শুরু করব অজয় দাশগুপ্তকে দিয়ে। আপনি নিশ্চয়ই বাজেটের দিকে লক্ষ্য রেখেছেন এবং প্রতিবারই রাখেন। আপনার কাছে জানতে চাইব যে শুরুতেই মূল্যস্ফীতির জায়গাটিতে আসতে চাই। সাধারণ মানুষের চাওয়া যে আসলে বাজেট নিয়ে এত বোঝার তাদের দরকার নেই, তারা চায় যে কোন জিনিসটার দাম কমলো, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমার জায়গাটি তারা জানতে চায়। সেটাই কিন্তু মাননীয় অর্থমন্ত্রী স্পষ্ট করেছেন। এই জায়গাটি ধরেই আলোচনাটা এগোতে চাই। বাংলাদেশের প্রথম যে বাজেট ছিল, মানে ৭৮৬ কোটি টাকার আর কি, উন্নয়ন এবং রাজস্ব বাজেট মিলে। এখন সেটা দাঁড়িয়েছে মানে ৭,৮৬,০০০ কোটি টাকারও বেশি, প্রায় ৮ লাখ কোটি টাকা। এটা তো অর্থনীতির অগ্রগতি। এটা একটা। আর একটা জিনিস বুঝতে হবে যে আওয়ামী লীগকে তো স্বাধীনতার দল বলা হয়। অন্য দলগুলো যখন পাকিস্তান আমলে আমরা দেখেছি যে স্বায়ত্তশাসনও চাইবে কিনা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে, সেই সময় কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সঙ্গী সাথীরা স্বাধীনতা স্লোগান দিয়ে দিয়েছে। ৬১ সালে বঙ্গবন্ধু কমিউনিস্ট নেতা মনি সিংকে বলছে যে আমি কিন্তু পূর্ব বাংলা স্বাধীনতার স্লোগান দেব। তো চিন্তাটা কত আগের আর কি। একইভাবে আমরা এখন যদি দেখি যে বাংলাদেশে কিন্তু বড় বড় অর্থনৈতিক সামাজিক প্রকল্প, উন্নয়ন প্রকল্প বলি আর শিক্ষা স্বাস্থ্যের মতো বড় বড় প্রকল্প বলি, এই ভাবনাগুলো কিন্তু অন্য কোনো দলের আসে নাই। যেমন ধরেন স্কুলে মানে ৪ কোটির মতো ছাত্রছাত্রীকে স্কুলে বিনামূল্যে ১৫ বছর ধরে বই দিয়ে দিচ্ছে। আমি নিজেও ছাত্র আন্দোলন করেছি, কখনো এই দাবিটাও করা হয় না। আমরা বলছি পাঠ্য বইয়ের দাম কমাতে হবে। পাঠ্য বই, হ্যাঁ, জামাল ভাইয়ের মনে থাকার কথা, পাঠ্য বইয়ের দাম কমাতে হবে, কিন্তু বিনামূল্যে পাঠ্য বই এবং প্রত্যেককে 100% যে বস্তিতে থাকে আর যে একেবারে খুব উচ্চবিত্ত সবাই কিন্তু স্কুলে সমান করে দিচ্ছে। পোশাকেও হয়তো পার্থক্য থাকে, যে উচ্চবিত্ত তার পোশাকটা হয়তো একটু ইউনিফর্ম স্কুলের একটু চকচক করবে, ভালো দামি কাপড়টা কিনবে, কিন্তু পাঠ্য বই একেবারে সমান আর কি। কিংবা ধরেন এই স্কুলে যখন অনলাইনে ক্লাস হয় তখন কিন্তু ওই কম্পিউটারটা যখন রাখে, হ্যাঁ, এগুলো কিন্তু সবার জন্য সমান সুবিধা, প্রযুক্তিটা, সেটা একটা দিক। এখন জিনিসপত্রের দাম বাজারে গত কয়েক বছর ধরেই কিন্তু ৪-৫ বছর ধরেই মধ্যপ্রাচ্যে সংকট আছে, রাশিয়া ইউক্রেন আছে, অন্যান্য জায়গাও ধরেন সারা দুনিয়ায় কিন্তু একটা অস্থিরতা আছে। আমেরিকা বা তার কয়েকটা মিত্র দেশ আপনার ইসরায়েলকে, মোট কথা বলতে হয় রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে একটা সংকটময় অবস্থা, সেইটা অর্থ দিচ্ছে। কিন্তু মানে বিশ্বে এই যে মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য, করোনার সময় কিছুটা বলছিল তারা যে আমরা করোনার ওষুধ, ভ্যাকসিন, এগুলা বিভিন্ন দেশকে সহায়তা দেওয়া একটা, কিন্তু সামগ্রিকভাবে বিশ্ববাজারে একটা অস্থিরতা আছে। তারপরে আছে স্যাংশন। অস্থিরতা, দামের চেয়েও স্যাংশনটা হলো বড় সমস্যা। আমরা রাশিয়া থেকে বা তার মিত্র কোনো দেশ থেকে গম আনায় সমস্যা,
এগুলো হচ্ছে আমার বাজারেরই কিন্তু তার সমস্যা পড়ে আর কি। আমার বিদ্যুৎ কেন্দ্রের জন্য জরুরি মেশিনারি জানতে দেয় না, এগুলোর আমাদের প্রভাব পড়ে। এমনকি রাশিয়ার সাথে সম্পর্কিত অন্য দেশ থেকেও জরুরি পণ্য আনায় সমস্যা দেখা দেয়। এরকম একটা পরিস্থিতিতে কিন্তু বাজেট আর একটা দেখা দেয় যে বাংলাদেশে প্রবণতা আছে, বহুকাল আগে আমরা শুনতাম ছোটবেলায় রাখি ব্যবসা, অর্থাৎ একটা পণ্য 6 মাস পরে দাম বাড়বে, মজুত করে আগেই মজুত করে রাখা যাচ্ছে। চালের দাম তো বর্ষাকালে বাড়ে, তো মজুত করে রাখি। এটা কিন্তু সমাজে বৈধতা দেওয়া আছে একেবারে, যুগ যুগ ধরে এটা বা 100 বছর ধরে এটা চলতেছে আর কি। এই জায়গাগুলো কিন্তু এখন হাত দেওয়ার জায়গা আসছে। আপনার যে দ্রব্যমূল্য, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে হবে, কতগুলো জায়গা পরিবর্তন ঘটছে, এগুলো বিভিন্ন সময়, বিশেষ করে সামরিক শাসনামলে আমাদের এখানে একসময় রেশন ছিল, সরকার নির্ধারিত মূল্যে কম আয়ের যারা তাদেরকে শহরে গ্রামে রেশনে চাল দিত, গম দিত, কখনো কখনো তেল দিত, চিনি দিত, এগুলো পেত। এই সামরিক শাসনের সময় আমেরিকা বিশ্বব্যাংকের পরামর্শে বা চাপেও এটা তুলে দিল। এখন আবার নতুন করে কিন্তু চালু হচ্ছে এই যে টিসিবির 1 কোটি। আপনি হয়তো বাজারে অনেক পণ্যের দাম আপনি বেশি দেখছেন, কিন্তু 1 কোটি পরিবার মানে কিন্তু 5 কোটি সদস্য, অর্থাৎ জনসংখ্যার প্রায় 1/3। তারা কিন্তু টিসিবি কার্ডের মাধ্যমে তেল ন্যায্য মূল্যে এটা চাল বা চিনি এরকম কিছু পেয়ে যাচ্ছে। অর্থাৎ একটা জায়গা বাজারের চাপটা কিন্তু তার উপরে কমানোর ব্যবস্থা। এর বাইরেও কিন্তু ট্রাক সেল রয়েছে, এর বাইরে আপনার ট্রাক সেল আছে, বা এর বাইরে ধরেন এই যে সামাজিক নিরাপত্তা বলয় যেটা, তার মাধ্যমে কোটি লোক কিন্তু নানাভাবে সুবিধা। প্রত্যেকটা ইউনিয়নে 3-4 হাজার 5 হাজার লোক, তার মানে 15-20 হাজার মানুষ এটার আওতায় আসে। তারা কিন্তু হয় বিধবা ভাতা, না হয় বয়স্ক ভাতা, না হয় প্রতিবন্ধী ভাতা, আবার কেউ কেউ একাধিকটাও পাচ্ছেন। কিন্তু দ্রব্যমূল্যের চাপটা আছে, কিন্তু আরেক জায়গায় সেটা কমানোরও কিছুটা ব্যবস্থা আছে। তারপরেও কিন্তু এইটা ঠিকই যে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, দরিদ্র যারা আছে তাদের কিন্তু জিনিসপত্রের দাম একটা বড় উদ্বেগ, এবং সেই উদ্বেগটা মানুষ যদি বিশ্ববাজারে দাম বাড়ে মেনে নিতে পারে। কিন্তু যখন দেখে যে কোনো কারণ ছাড়া গ্রামের বাজারে আজকে যে লবণ 25 টাকায় কিনেছে, পরের দিন সকালে কিনতে গেল 30 টাকা দাম চাইলো বা 35 টাকা দাম চাইলো, কিংবা পেঁয়াজের দাম 40 টাকা ছিল, হঠাৎ করে 60 টাকা কেজি চাওয়া শুরু হলো, এইটা মানুষকে ক্ষুব্ধ করে, হতাশ করে। বাসের টিকিট ঈদের সময় 500 টাকার টিকিট 1000 টাকা পর্যন্ত চেয়ে বসলো। লঞ্চে এখন ব্যবস্থা নিয়েছে, ট্রেনেও কিন্তু এই ব্যাপারটা ঘটতো, এখন ট্রেনে কিন্তু অনলাইন করা একটা নিয়মের মধ্যে চলে আসছে। এই জায়গাগুলো হচ্ছে এই বাজেট, ধরেন জুন মাসটা তো আলোচনা চলবে, এবং সারা দেশে ব্যবসা তো সহায় করবে, লাভের জন্য ব্যবসা। আমাদের জামাল উদ্দিন সাহেব তো অর্থনীতি চর্চা, অর্থনীতি সমিতি, এগুলো জানেন, ব্যবসা লাভের আকর্ষণ না থাকলে ব্যবসা হয় না। আর একটা কথা, ওই কার্ল মার্কস তার একটা বইয়ে লিখে গেছেন যে পুঁজি এমন একটা জিনিস, যদি 10% মুনাফা থাকে ঝুঁকি নিবে, যদি 100% মুনাফা দেখে যে কোনো রকমের বেপরোয়া হয়ে উঠতে পুঁজির কোনো সমস্যা না। আর যদি 300% মুনাফা থাকে, মালিকের ফাঁসি হইতে পারে এমন ঝুঁকিও পুঁজি নেয়। তো বাংলাদেশে ধরেন যদি দেখে যে ঈদের সময় মানে কোরবানির মাংস রান্না করতে নানান ধরনের মশলা লাগে, 7 দিন 10 দিনের ব্যবধানে দাম দ্বিগুণ প্রায় করে ফেললো, কিংবা বাসে তো মানুষ যাবেই, কাজে ভাড়াটা, এই যে পুঁজির ধর্ম, এইটা নিয়ন্ত্রণ করা হচ্ছে। কিন্তু সরকার কতগুলো পদক্ষেপ বাজেটের মাধ্যমে নিয়েছে যাতে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি এই জায়গাগুলো যাতে এই ইচ্ছে মতো মুনাফা করতে কেউ না পারে, স্বেচ্ছাচারী হতে না পারে, বাজারের মুক্ত বাজারের সুযোগ নিয়ে, সেই জায়গাটাও কিন্তু নজর দেওয়ার জন্য সংসদ সদস্য বা অন্যান্য যারা স্থানীয় সরকারে আছে এবং প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সর্বোপরি রাজনৈতিক দল
সবারই নজরদারি এবং সদিচ্ছা দরকার। জামালউদ্দিন আহমেদ, আপনার কাছে একই বিষয়ে মানে এই মূল্যস্ফীতির জায়গাটাতে যে ফোকাস করা হয়েছে এই জায়গাটি। দাদা কিন্তু অনেক জিনিস একটা সেটিংয়ে নিয়ে আসছে। সেটা হলো যে আপনার ধরেন যেটা বললেন লাস্টে উনি যেখানে শেষ করছেন সেটা দিয়ে আমি আরম্ভ করি, নজরদারির জায়গাটা। হ্যাঁ, নজরদারির জায়গাটা। সেটা হলো যে আমাদের সংবিধানটা সংবিধানের ভিত্তিতেও আমরা প্রতি বছর পার্লামেন্টে বাজেটটা প্লেস করা হয় এবং সেটা সাংবিধানিক নিয়ম রক্ষার কবচ হিসাবে এটাকে কন্টিনিউ করতেছে। এখন ধরেন 53তম বাজেট হয়ে গেল। এখানে আপনার ধরেন পার্লামেন্টের যে স্ট্যান্ডিং কমিটিগুলো আছে, মানে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসিতে কনস্টিটিউশনাল রিকোয়ারমেন্ট, এখানে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির হলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিগুলাই কিন্তু এটা বাছ বিচার করে পুরোটা। সেখানে অর্থ বিষয়ক যে স্ট্যান্ডিং কমিটিতে আছে সেই কমিটিতে নিশ্চয়ই এই বাজেট পার হয়ে আসছে। মানে অর্থ মন্ত্রণালয় থেকে এটা তৈরি করার পরে এটা কিন্তু স্ট্যান্ডিং কমিটিতে যায়, স্ট্যান্ডিং কমিটি পার হয়ে আসে। পার হওয়ার পরেই তারা চুলচের একটা হিসাব করছে এবং কারেন্ট স্টক অফ সিচুয়েশন, এখনকার যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিকে বিবেচনা করেই অনেক ধরনের সীমাবদ্ধতা আছে থাকলেও এর থেকে মানে যে বাজেটটা দেওয়া হয়েছে এটা অ্যাপ্রোপ্রিয়েটলি আপনার ক্যালকুলেশন করছে ওনারা। এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে পয়েন্টটা উঠাইছেন যে আপনার বলেছেন যে মুদ্রাস্ফীতিটা 6.5% ওনার টার্গেট। তো উনি বলছেন যে এখন থেকে 6 মাস পর্যন্ত, 6 মাস পরে এটার ফলাফল উনি দেখাতে পারবেন এবং আমার মনে হয় উনি অনেকটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচে গেছেন। সেটা হলো যে আমাদের যে এটা আমেরিকাতে যখন ফেডারেল রিজার্ভ সিস্টেম সুদের হার বাড়াইলো কোভিডের সময়, তখনই কিন্তু সারা পৃথিবীতে যেহেতু ডলার একটা ডমিনেটিং কারেন্সি, ইম্পোর্ট কারেন্সি, এক্সপোর্টের কারেন্সি, তারপর এফডিআই এর কারেন্সি, ফরেন কারেন্সি লোনেরও কারেন্সি ইউএস ডলার এখনকার পরিস্থিতিতে। এটা কিন্তু শুরু হয়েছে 1971 সালের 15 আগস্ট থেকে। এটা কিন্তু ওই ফিয়াট সিস্টেম অফ ডলার গোল্ড স্ট্যান্ডার্ডটাকে বাতিল করে কাগজের ডলার যে রূপান্তর, এটার মধ্য দিয়ে ডলারের ডমিনেশন সারা দুনিয়াতে। এখন ধরেন আপনার চায়না, ইউএস যে গভর্নমেন্ট বন্ড যেটা ফরেন কারেন্সি বন্ড, তার 75% কিন্তু চায়না ইনভেস্ট করে রাখছে ওখানে। তার মানে কি তারা কাগজ বিক্রি করে, কিন্তু আমাদের এখানে যেন শেয়ার মার্কেট থেকে কাগজ বিক্রি করে আপনি টাকা বাইর করতেছেন না, শেয়ার ইস্যু করে, বন্ড ইস্যু করে, এক্স্যাক্টলি ওরা ওইটা করতেছে। সেটা করার মধ্যে ইউএস ডলারে যখন ইন্টারেস্ট রেটটা বাড়াই দেওয়ার পরে কিন্তু বিশ্বব্যাপী ইনফ্লেশনারি একটা ইম্প্যাক্ট দেখা দিয়েছে। সেটা কিন্তু আমাদের কন্ট্রোলের বাইরে। আমরা আমাদের সিস্টেমের মধ্যে থেকে, যেমন আমাদের যে ফুড হ্যাবিট, আমাদের যে মানে আমাদের দেশের লোক যদি রুরাল এবং আরবানের হিসাব দেন, তাহলে আমার মনে হয় যে কত 20 থেকে 25% মতন লোক শহরে থাকে ম্যাক্সিমাম, হাইয়েস্ট হবে এটা। উপজেলা শহরগুলো যদি ধরি তাহলে কনসিডার করলে আরেকটু বেশি হবে। কিন্তু এদের খাদ্য অভ্যাস কিন্তু উপজেলা লেভেলে কিন্তু এটা চেঞ্জ হয় নাই। খাদ্য অভ্যাস ইম্পোর্ট বেসড আইটেমে মোস্টলি এফেক্টেড হলো টাউনের লোকজন, শহরের লোকজন। সিটি কর্পোরেশন 9টা যে সিটি কর্পোরেশন আছে এগুলাতে এফেক্ট, মোস্টলি ঢাকা বেস। তো সেই ক্ষেত্রে এখানে একটা দাঁড়াইছে যে গমের কারণে বিস্কুট, পাউরুটি এগুলো গ্রামেও চাহিদা, গ্রামেও চাহিদা সৃষ্টি হয়েছে খাদ্যাভ্যাস চেঞ্জের কারণে। বিদ্যুৎ যাওয়ায় কোক, এই জাতীয় মানে পেপসি, এগুলো এটা এখনো ওইভাবে মেজর কোনো ইয়ে না, মেজর ইয়ে না। সেই ক্ষেত্রে আমাদের ইনফ্লেশন যদি গভর্নমেন্ট এখন যে পদ্ধতিটা নিয়েছে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, এটা রাইটলি উনি
আইডেন্টিফাই করছে। এটা যদি কন্টিনিউ করতে পারে তাহলে 6 মাস ধরেন টার্গেট, 6 মাসের। গভর্নমেন্ট তো পলিটিক্যাল গভর্নমেন্ট, অলওয়েজ তারা অপটিমিস্টিক একটা দেখবে। 1 বছরের ভিতরে দেখবেন যে আপনি এটাকে ডাউন করে। আমাদের ইনফ্লেশন এমন পর্যায়ে যায় নাই, যেটা শ্রীলঙ্কাতে 55%-এর উপরে উঠছিল, সেটা এখন তারা কন্টেইন করে এটাকে নিয়ে আসছে 6-এর কাছাকাছি। তো তাহলে আমাদের এখন যেটা আছে, এটাকে যদি কন্ট্রাকশনের মনিটারি পলিসি যদি ফলো করে, তাহলে আপনার এই পদ্ধতিতে ব্যাংকের যে ইন্টারেস্ট রেটটা, এটার ক্যাপটা উঠিয়ে দিছে 9-6, সেটা এখন আর নাই। এটা ওই সময় যদি 9-6টা না করতো, তাহলে হয়তো ইনফ্লেশনের এত ইম্প্যাক্ট আমরা পেতাম না। এবং গত 2 বছরে আমাদের টাকা প্রিন্ট করেও কিন্তু আপনার কিছুটা, এটাকে টাকা যখন সেন্ট্রাল ব্যাংক যখন টাকা প্রিন্ট করে এডিশনাল, তখন কিন্তু এটার ইম্প্যাক্ট ইনফ্লেশনে আসে। তো ওইটাকে কিন্তু উনি কমাতে চাচ্ছেন। এবং লোনের ক্ষেত্রে আপনার আভ্যন্তরীণ যে লোনটা, সেই লোনটা আপনার ওনারা এখন যেভাবে বাজেটে যে ঘাটতিটা দেখাচ্ছে, সেই ঘাটতির ভিতরে লোকালি 1,26,000 কোটি টাকা মনে হয়, নাকি 36,000 কোটি টাকা লোকাল মার্কেট থেকে নিতে চাইতেছে। এইটা নিলে আমাদের যে প্রাইভেট সেক্টরের যে ইনভেস্টমেন্ট, যেটা লোন বরোয়িং যারা করে, তাদের জন্য এটা একটা প্রেশার হবে। সেই ক্ষেত্রে গভর্নমেন্ট যদি আপনার একটা জিনিস করতে পারে, যে এই যে ফরেন কারেন্সি যে বন্ড আছে না, বিদেশে যারা থাকে, এখানে আপনার যদি তারা ধরেন 5 বিলিয়নের মতন একটা টার্গেট করে যে US ডলার বন্ড আমি কিনবো, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক আপনার বাংলাদেশ ব্যাংকে একটা, আমি যখন বাংলাদেশ ব্যাংকের বোর্ডে ছিলাম, তখন তারা একটা লিমিট বেঁধে দিয়েছিল। তো ওই সময় কিন্তু রিজার্ভের পরিমাণ বেশি ছিল, তো যে কারণে তারা বলছে যে আমরা এত ইন্টারেস্ট নিয়ে এই বন্ড বিক্রি করব না, 2 কোটি টাকার উপরে একজনের কাছে বেচত না। তখন এটা নিয়ে আবুধাবি থেকে এক লোক আসলে, উনি ওখানকার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আমার ফোন নম্বর কিভাবে পাইছে, আমার বললাম, আমি তখন ফজলে কবির সাহেব তখন গভর্নর ছিল, ওনার কাছে নিয়ে গেছি। এখন স্যার এই লোকে কি বললে, আমি তো এটা বুঝতেছি না, আমরা কেন লিমিট বাঁধিয়ে দিছি। তখন উনি করলো, বললো যে ইন্টারেস্ট রেটটা একটু ফরেন কারেন্সিতে আমাদের দিতে হয়, যে কারণে এখন যেহেতু আমাদের রিজার্ভের পরিমাণ প্রায় 40-এর অ্যাবভ আছে, সেই ক্ষেত্রে আমাদের এত রিজার্ভ রাখার দরকার নেই। ওই সময়কার থিওরিতে ঠিক আছে, কিন্তু এখন আমরা যদি ওই বন্ডটা আরো মার্কেট করি, আরো বেশি বিক্রি করি, তাহলে এই টাকা কিন্তু আপনার আমাকে ফরেন কারেন্সি বরোয়িং করলাম আমি বাংলাদেশি লোকের কাছ থেকে, এবং এটা কিন্তু ফেরত দিতে হবে না, সহজে ফেরত দিতে হবে না। যেমন IMF এর লোন আমার একটা টাইম আছে, এখানে এটা টাইম বাউন্ড ডিপোজিট, এই ডিপোজিট রিনিউয়াল করা যায় এই বন্ডটা। সেই ক্ষেত্রে এটা করলে আরো কিন্তু আপনার একটা আমাদের সাশ্রয় হবে। সেই ক্ষেত্রে ওইটা যদি আনতে পারে ওই জায়গায়, আর রেমিটেন্স যদি বাড়াইতে পারে, রেমিটেন্সটাও বাড়ানোর জন্য আপনার ধরেন এই যে বিকাশ আছে, নগদ আছে, এরা যদি সরাসরি এদেরকে আপনার বিদেশে ঘাটতিটা পূরণের, আমি পদ্ধতিটা বলতেছি, বিদেশে আমাদের যে লোকজন আছে তাদের থেকে এই কোম্পানিগুলো, এবং গভর্নমেন্ট ব্যাংক বেস যে ব্যাংক যে কালেকশন করে রেমিটেন্সের টাকা, ওটা এক্সপেন্সিভ দেন মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম। এটা কিন্তু ইন্টারন্যাশনালি প্রুভেন, এবং সেই কারণে ওরা যদি ওইখানে অফিস করে তাদের খরচ কম। আর ব্যাংকের অফিসাররা যখন যাবে, মানে আমাদের শ্রমবাজার যেখানে ওই করিডোরে এদের অফিস যদি বসায়, তাহলে সরাসরি তারা আপনার অফিসিয়াল চ্যানেলে টাকাগুলো পাঠাবে, তাহলে আমাদের রিজার্ভ এখানে বাড়বে, ওরা দেখে না পজিশনটা নিতে পারে। এইটা এখন পরিবর্তিত পরিস্থিতিতে ফরেন কারেন্সি ম্যানেজমেন্টটা পরিবর্তিত পরিস্থিতি, এভরি মোমেন্টে আপনাকে চেঞ্জিং এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে হবে আপনাকে। এইটা একটা প্লাস পয়েন্ট আমাদের হইতে পারে, ডিফিসিটটা করে। যদি ডিফিসিটটা কভার করতে পারেন আপনি, তাহলে গভর্নমেন্ট আরো আপনার ইনফ্লেশনের উপরে একটা, আর এটাও একটা ইম্প্যাক্ট আসবে পজিটিভলি। আপনার কাছে আসবো, আমি আবারও যেতে চাই অজয় দাশগুপ্তর কাছে। আমরা দেখলাম যে বাজেটে বিলাসী তার জায়গা থেকে বেরিয়ে আসতে চাই আমরা, বিলাসী পণ্যের শুল্ক বাড়ানো হয়েছে, এবং
আরেকটি বিষয় হচ্ছে যে সংসদ সদস্যদের যে শুল্কমুক্ত গাড়ির আমদানির সুযোগ ছিল সেই জায়গাটি এইবার কিন্তু মানে বন্ধ করা হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? একটা তো বলে যে আপনি আচরি ধর্ম, একটা সাধারণ অভিযোগ আছে, বা অভিযোগ না বলেন যে সংসদ সদস্যদের অনেকে ধনবান, তাদের তো একটা গাড়িতে ধরেন কত শুল্ক মুক্ত হলে 20 লাখ 30 লাখ, বা খুব দামি গাড়ি আনলে 50 লাখ, এর চেয়ে তো আর বেশি ট্যাক্স মওকুফ হয় না, তাই তো? খুব দামি কোটি টাকার গাড়ি আনলো তো হয়তো 40-50 লাখ টাকার শুল্ক। সংসদ সদস্যদের কিন্তু তার যা বেতন ভাতা কিংবা তার আয়ের যা উৎস নানান রকমের, তাতে কিন্তু এই টাকাটা খুব বেশি বড় অঙ্কের তা না। কিন্তু একটা পলিটিক্যাল গভর্নমেন্টের তো একটা মেসেজ, এইটা হলো যে রাজনৈতিক অর্থনীতি যে বলে কথাটা, যে এইটা অর্থনীতিতে সামান্য, কিন্তু এটা রাজনৈতিক একটা ইমপ্যাক্ট অনেক বড়, যে এমপিরা নিজেরা শুল্কমুক্ত সব নিয়ে উনি নিতেছে। কাজে এই যে পদক্ষেপটা নিয়েছে এটা খুবই যথার্থ, এবং এটা যে আপনি আচরি ধর্ম বলে যে মানুষকে আমি ত্যাগ স্বীকার করতে বলবো কিন্তু নিজে সেই জায়গাটায় উদ্যোগী হব না। আর একটা ধরেন এমপিরা অনেক বঙ্গবন্ধু করেছিলেন, কিন্তু 73 সালে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ করে বেড়ে গেল, এটাও মধ্যপ্রাচ্যের সংকট, আরব ইসরায়েল যুদ্ধের কারণে, বিশেষ করে মিশর এবং ইসরায়েলের যুদ্ধের কারণে। তো বঙ্গবন্ধু কিন্তু বড় গাড়ি, প্রধানমন্ত্রী দেখেন উনি তো খুব নিরাপত্তা নিয়ে মানে কখনো বেপরোয়া মনোভাবেরই ছিলেন, যে আমি মানুষের লোক, মানুষের মধ্যে যাব। উনি কিন্তু ছোট গাড়িতে চলাচল শুরু করলেন, যেটা তেল কম লাগে। এই জায়গাটা কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্ব যারা, তাদেরও এটা মানুষ প্রত্যাশা করে। শুধু রাজনৈতিক নেতারা, ব্যবসায়ী নেতাদের কাছে আপনি দেখবেন, মতিঝিল এলাকায় যান, গুলশান বনানী এলাকায় যান, ব্যবসায়ী প্রতিষ্ঠানের যারা কর্ণধার, সবাই কিন্তু অনেক বড় গাড়ি ব্যবহার করে। অনেক দেশে, ভারতেও মানুষ তো উদাহরণ দেয় যে মানে দেশের গাড়ি এবং কম তেল খরচ হয় এমন গাড়ি ব্যবহার করে। এই জায়গাটা হচ্ছে একটা মানসিকতার দিক থেকে, মানসিকতা। মানুষ কিন্তু এগুলো দেখলে নিজেও আরো স্যাক্রিফাইসের উৎসাহ বোধ করে। আরেকটা ধরেন কতগুলো, এই যে আমরা যে জিনিসগুলো নিয়ে ইনফ্লেশন নিয়ে আলোচনা করলাম, যে 6 মাস ধরেন পদ্মা সেতু 9 ঘন্টার জার্নি তো 3 ঘন্টায় নিয়ে আসছে। ঈদে তো 9 ঘন্টা না, এটা 19 ঘন্টা, আরো বেশি। সেই জার্নিটা কিন্তু 3-4 ঘন্টায় নিয়ে আসছে। আবার জীবনের ঝুঁকি। এই যে কয়েকদিন আগে ঘূর্ণিঝড়ের সংকেত গেল, বা বছরে তো 3-4 বার আছেই, আর 3-4 দিন ফেরি বন্ধ থাকতো। এখন তো এই যে পদ্মা সেতু কিন্তু একটা ম্যাজিকের কাজ করেছে। আপনি জিনিসপত্রের দাম হয়তো আরো অনিয়ন্ত্রিত হইতো যদি এই পদ্মা সেতু চালু না হইতো, আরো বেপরোয়া থাকবে। এখন 4-5 ঘন্টায় যে কোনো গ্রাম থেকে ঢাকা শহরে মানে 20-22টা জেলা থেকে আপনার সবজি আসছে, মাছ আসছে, ডিম আসছে। এই জায়গাটা কিন্তু সুফল পেতে ধরেন মেট্রো রেল একটা সুফল দিয়ে কিন্তু ঢাকা শহর আশপাশের মানুষ মনে করতেছে যে মেট্রো রেল নির্মাণের জন্য রেলপথ যে কোনো ছাড় আমাদের দেওয়া উচিত। একটা লাইনেই কিন্তু 6টা লাইন হবে, একটাতে কিন্তু বুঝে গেছে মানুষ। এক্সপ্রেসওয়ে আপনার এয়ারপোর্ট থেকে আমরা যাচ্ছি বা প্রায় গাজীপুর পর্যন্ত তো একই লাইন, এইখানে কিন্তু আমি এসে নামছি কারণ বাজার পর্যন্ত। এইটা যখন যাত্রাবাড়ি পর্যন্ত চালু হয়ে যাবে তখন দেখা যাবে যে ঢাকা শহরে চলাচলটা আরো সহজ হয়েছে। প্রত্যেকটারই কিন্তু অর্থনীতিতে প্রভাব পড়বে। আপনার এই যে গ্যাসের সংকট ছিল, আমরা যে আপনার এই পাইপলাইনে গ্যাস এনে সেটা এলএনজি এইগুলোর যে টার্মিনাল করছি, এগুলো তো কিছুটা সময় সবটাই লাগে আর কি। বড় বড় যেগুলো মেগা প্রকল্প ছিল, এইবারে কিন্তু বাজেটে দেখবেন যে নতুন মেগা প্রকল্পটা নেওয়া হয়নি, কারণ যতগুলো আমার জরুরি মেগা প্রকল্পের চাহিদা ছিল সেই জায়গাটাতে সবগুলো কিন্তু আমরা নিয়ে নিচ্ছি। কাজে এখন হইলো আগামী 3-4 বছর এইগুলো থেকে সর্বোত্তম সুবিধা অর্থনীতিতে তুলে আনা, এই দিকে হলো এখন কিন্তু বাজেট, এইবারের বাজেটের নজরগুলো কিন্তু এই জায়গাটায়। নতুন আর একটা প্রকল্প চালুর পরিবর্তে যে প্রকল্পটা চালু হয়েছে তাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া, কোনোটা কিন্তু পুরো চালু হয়নি প্রকল্পটা। এখন হলো এই জায়গাটা, ধরেন বিদ্যুৎ, এখন
1 ঘন্টা বিদ্যুৎ না থাকলে কোনো এলাকা, এমনকি গ্রামে, মানুষ একটা হাহাকার জুড়ে দেয়। 1 ঘন্টা অধৈর্য, 1 ঘন্টা ধরে বিদ্যুৎ নাই। অথচ আগে তো 24 ঘন্টা 1 ঘন্টা থাকতো, কিংবা অনেক জায়গায় থাকতোই না। এই যে মানে গোটা দেশ একটা বিদ্যুৎ নেটওয়ার্কে চলে আসছে, সড়ক নেটওয়ার্কে চলে আসছে, সামনে 2 দিন 3 দিন পরে যে কোনো বড় উৎসবের পার্বণের একটা সময় হলো, রাস্তায় যে চাপটা পড়তো, এই এখন কিন্তু পদ্মা সেতু, যমুনায় বঙ্গবন্ধু সেতু, ওইটা দেখেন কিছুদিনের মধ্যে কিন্তু ওখানে দ্বিতীয় রেল সেতু চালু হবে। রেল সেতু চালু হবে কি, এই যে বঙ্গবন্ধু সেতুর উপরে যে চাপটা সড়ক সেতুর সঙ্গে একটা রেল সেতু করেছিল, এই চাপটা কিন্তু কমে যাবে। এই সেতুর 2 পাশে কিন্তু প্রায় সবটাই এখন 4 লেনের রাস্তা হয়ে গেছে। এই জায়গাগুলো হচ্ছে এখন এই মূল্যস্ফীতি বলেন বা অর্থনীতির উন্নয়নের যে জায়গাগুলো, উন্নয়ন মানে তো বিনিয়োগ, বিনিয়োগ মানে কর্মসংস্থান, এই জায়গাগুলো কিন্তু এই যে বড় বড় প্রকল্পগুলো আমরা বাস্তবায়ন করে ফেলেছি, অনেকগুলো কিছু বাস্তবায়নের পথে আছে। এই জায়গাগুলো কিন্তু আমাদের সুফল দিতে শুরু করবে। মানুষকে এই জায়গাগুলো বুঝতে হবে যে বাংলাদেশ বড় বিনিয়োগের জায়গাগুলো ভাবতে পারছে, হাজার হাজার কোটি টাকা, তার মধ্যে পদ্মা সেতুর মতো 30-35 হাজার কোটি টাকার প্রকল্প নিজের অর্থেই বাস্তবায়ন করতে পারতেছে। এই শক্তিটা কিন্তু বাংলাদেশ অর্জন করেছে। এখন মানুষ চাইবে ঠিকই যে আপনি বড় প্রকল্প দেখলেন, রেলগাড়িতে মেট্রো রেলে উঠতে তো আপনার পকেটে 100 টাকা থাকতে হবে। এই জায়গাগুলো মানুষ দেখতে চাইবে যে আমি আমার দৈনন্দিন জীবনে যেন আরও প্রভাব পড়ে। আর একটা হলো যে একটা সুবিধা হলে কিন্তু আর একটা সুবিধা মানুষ সঙ্গে সঙ্গে প্রত্যাশা করবে, দাবি করবে। আপনি চিন্তা করেন যে এখন যে জিনিসপত্রের দাম, যদি মানুষের যে টাকার উপরে, আয়ের উপরে চাপ পড়ে, সেই আয় দিয়ে যদি তাকে বই কিনতে হইতো ছেলে মেয়ের জন্য 1000 টাকার বছরের শুরুতে জানুয়ারি মাসে, তখন তার কিন্তু এইটা একটা জায়গা, এই যে 200, 300, 500 করে বৃত্তি দিচ্ছে, 1 কোটি ছাত্রছাত্রী প্রায় কিন্তু বৃত্তি পাচ্ছে। সুখবর যে এই যে প্রাথমিক শিক্ষা ক্লাস 8 পর্যন্ত হচ্ছে, তার মানে 8 পর্যন্ত বেতন। আপনি জিনিসপত্রের দামের মধ্যে যদি এই সমস্যাটা হইতো, কিংবা জিনিসপত্রের দামের মধ্যে যদি বিদ্যুৎ না থেকে তাকে কেরোসিন কিনে হেরিকেন বা কুপিবাতি জ্বালাতে হতো, সেটাও তো একটা, তাইলে চাপটা কত হইতো। বা জিনিসপত্রের দামের মধ্যে তাকে যদি টিসিবি কার্ডের সহায়তা না পেত, কিংবা ভিজিএফ কার্ডের এই 800-900 টাকা, কিংবা বয়স্ক ভাতার এরকম 1000 টাকার মতো এটা না পাওয়া যেত, কিংবা এই যে 2 লাখ মুক্তিযোদ্ধা, আমি নিজেও তো মাসে 20,000 টাকা ভাতা পাই, কোরবানির ঈদে এবং ঈদ উল ফিতরে বোনাস পাওয়া যায়, নববর্ষে বোনাস পাওয়া যায়। হ্যাঁ, এই যে দিকগুলো আপনার মূল্যস্ফীতি সহনীয় করার জন্য কিন্তু অন্য ক্ষেত্রে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু এটা ঠিকই যে অর্থনীতির গতিটা, উন্নয়নের গতিটা আরো ত্বরান্বিত হওয়া, এই প্রত্যাশাটা কিন্তু মানুষের আছে। সেই জন্য আরো বিনিয়োগ, আর বিনিয়োগ মানেই তো বেসরকারি খাত, সরকারও বিনিয়োগ করবে, বেসরকারি খাতও করবে, কিন্তু উৎপাদনের জায়গাগুলো তো বেশিরভাগই বেসরকারি খাতে। তারা যাতে স্বচ্ছন্দে বিনিয়োগ করতে পারে, ব্যবসা বাণিজ্য ঠিকভাবে করতে পারে, সেই জায়গাটা নিশ্চিত করার পরিবেশটা সরকারের কাছে করে আর কি। ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনার কাছে জানবো যে এই যে অর্থনৈতিক বাস্তবতা স্বীকার করে মাননীয় অর্থমন্ত্রী, তিনি কিন্তু এই যে এই জায়গাটা থেকে উত্তরণে নীতি বিবৃতির মাধ্যমে এই এই ঝুঁকিগুলো চিহ্নিত করার চেষ্টা করেছেন। এই দিকটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? উনি তো নীতি ভিত্তি যেগুলা নিয়েছেন এখনকার পরিস্থিতিতে, এগুলাকে সম্ভাব্য ওনাদের স্বল্প সময়ের ভিতরে তো উনি দায়িত্ব নিয়েছেন। তারপরেও বলবো যে বর্তমান পরিস্থিতিকে অ্যাড্রেস করার জন্য উনি ফান্ডামেন্টাল কতগুলো এরিয়াতে হাত দিয়েছেন। ওনারা যেটা হলো যে আমি যে নতুন প্রজেক্ট ওনারা কিন্তু নেন নাই। উনি বলছে যে ওনার প্রিন্সিপালটা হলো যে উনি যে প্রজেক্টগুলো আমি কমপ্লিট করছি অথবা ইন প্রোগ্রেস আছে, এগুলাকে ফাস্টার আমি ইমপ্লিমেন্ট করার জন্য চাই, এমফাসাইজ ওনার। এর থেকে আমার বেনিফিট বাইর করি না। যেমন আপনার জানেন এই যে মেট্রো রেলটা চালু হলো, এখান থেকে কিন্তু আপনার ডেইলি এখন ইনকাম আসতেছে। তারপরে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে,
এটার থেকেও কিন্তু যে যে জায়গায় ওপেনিংগুলো করছে সেখান থেকে কিন্তু ইনকাম জেনারেশন শুরু হয়ে গেছে। পদ্মা সেতুতে পার ডে আপনার যে এর বাইরেও তো ট্রানজাকশন হচ্ছে, কর্মঘণ্টা বাড়ছে, কর্মঘণ্টা সেভিংস, এটা হলো ডাইরেক্ট ইনডাইরেক্টলি হলো মানে কর্মঘণ্টা যে সেভিংস আপনি যেটা বলেছেন, যেখানে আমার 3 ঘন্টা লাগতো, আমি এই যে এখন ধরেন বাড়িধারা থেকে এখানে আসছি, আসতে আমার 10 মিনিট লাগছে, অন্য সময় এলে এটা 1.5 ঘন্টা লাগতো যদি আমি ওইখান দিয়ে না আসতাম। তার মানে কি আমার টাইমটা আমি সেভ করতে পারছি, এই টাইমের তো একটা ভ্যালু আছে, জ্বালানিও বেঁচে যাচ্ছে। জ্বালানি বাঁচছে তো, গাড়ির লাইফও বেশি হচ্ছে, কারণ হলো আপনার ফুয়েল কস্টে, ইঞ্জিনের লংজিভিটি, অনেক বেনিফিট আছে সাবসিডারি, এগুলাকে কিন্তু চোখে দেখা যায় না আসলে, কিন্তু আপনি যদি করেন তখন দেখবেন যে এখানে কিন্তু আমার বেনিফিট আছে, ইকোনমিক এট দি এন্ড টাকায় কনভার্ট হবে এই বেনিফিটটা। তো সেই ক্ষেত্রে আপনার এই পরিস্থিতিতে উনি যে বাজেটটাকে মানে আগের মতন ওইভাবে না বাড়াইয়া উনি বিশ্ব পরিস্থিতি এবং বাংলাদেশের পরিস্থিতি মিলাইয়া উনি এটার স্কেল ডাউন করলেও রেভিনিউ কালেকশনে যেখানে অপরচুনিটি আছে, উনার যে টার্গেট এখন উনি 1,20,00,000 লোকের ট্যাক্স দেওয়ার মতন, এখন ধরেন কত আপনার 30-35 লাখ, 1,20,00,000 যদি ট্যাক্সের এসএসসি করতে পারে, তাহলে আমার বিশ্বাস 30 লাখের মধ্যেও কিন্তু অনেকে আছে একটা মিনিমাম টোকেন ট্যাক্স দিয়ে দিতে, যেমন সরকারি কর্মচারী আছে 13 লাখ, এই 13 লাখে ওনাদের ট্যাক্সের টাকা যেটা নেই, এটা তো আপনার ওনাদের তো আর অন্য কোনো ইনকাম, অল্প ইনকাম, স্যালারিড ইনকাম, এছাড়া তো অন্য কোনো ইনকাম নেই তাদের। সেই ক্ষেত্রে এই যে এটা কিন্তু সংখ্যায় প্রায় 12-13 লাখের মতন, তাইলে আপনার ওই যে আমরা যে 30-35 লাখ এসএসসি যারা ট্যাক্স দেয় তাদের হিসাব করতেছি, এখান থেকে এই 13 লাখের বাদ দেন, বাকি কত অল্প। এখানে এখনকার পার ক্যাপিটা ইনকাম অনুযায়ী দেশের যে মানুষের যে পার ক্যাপিটা ইনকাম, তাতে কমপক্ষে 3 থেকে 3.5 কোটি লোক ট্যাক্স দেওয়ার মতন আছে। বলাই তো হয় যে 5 কোটি মধ্যবিত্ত, মধ্যবিত্ত ট্যাক্স দেবে। আপনি যদি 15% ট্যাক্স ম্যাক্সিমাম রেট করেন ইন্ডিভিজুয়ালের, তাহলেও যদি আপনার 3 কোটি 3.5 কোটি আপনি ওইখানে উঠাতে পারেন, তাহলে মানে এই 5 বছরের ভিতরেই এই সরকার তার যে রেভিনিউ বাজেট 3 গুণ। জামাল ভাই, যে গরমের সময় দেখা গেল যে হাজার হাজার লোক এয়ার কন্ডিশন মেশিন কিনতে ভিড় করতেছে, বিদ্যুতের কানেকশন আছে, তাই না? তার মানে এসি মেশিন কেনা, এসি মেশিন মানেই কিন্তু মাসে বিদ্যুৎ বিল 3-4 হাজার টাকা উঠে যায়। আপনার ওই সক্ষমতাটা তো আছে আপনার। এক বাসায় যদি 3টা এসি 4টা এসি চলে, কমপক্ষে 30,000 টাকা ইলেকট্রিসিটি বিল আসে। এটা বাল্ব ছাড়া, বাল্ব সহ সব যোগ করলে 30,000 টাকার কাছাকাছি আছে ইলেকট্রিসিটি। তার মানে কি এটা দেওয়ার মতন ক্ষমতা আছে অনেক লোকের, সেটা আমরা কালেক্ট করতে পারি না। এটাকে জন্যই আমরা যদি ডিজিটাল প্রসেসে যাই, তাহলে কিন্তু আপনার এটা কালেকশনটা বেড়ে যাবে, এবং ওই ডিজিটাল মেথডের মধ্যে দিয়ে ট্র্যাক রেকর্ড সৃষ্টি হবে। এই লোকটা যে ডিজিটাল ট্রানজাকশন করতেছে, গভর্নমেন্ট যেটা চিন্তা করতেছে যে ক্যাশলেস সোসাইটি, সেটাতে যদি আপনি করের ক্ষেত্রে যেমন বললেন, ঠিক ভ্যাটের ক্ষেত্রেও কিন্তু আমরা বহুদিন আগেই শুনেছিলাম যে এই ভ্যাট নেওয়ার জন্য প্রতি দোকানে দোকানে মেশিন দেওয়া হবে। আপনি এখন মেশিন টেশিন দেওয়ার দরকার নেই, আপনি ভ্যাট পেমেন্ট করবেন, যে কোনো লোক করে যদি আপনি বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে, এই মোবাইল পেমেন্টের ভিতরে এদেরকে যদি ব্যবহার করে, তাহলে কিন্তু, এবং এই যে মিউনিসিপ্যাল ট্যাক্সটা আমি মনে করি যে 1/3 কালেকশন হয় না। এই যে ধানমন্ডিতে একটা বাড়ি একসময় 2 তলা ছিল, এখন আপনার ধরেন 20 তলা হয়েছে, এই 20 তলার কি আপনি ট্যাক্স পাইতেছেন? এই মিউনিসিপ্যাল ট্যাক্স এখন পাচ্ছেন না, এবং সার্ভে করা উচিত। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাজ হলো এখন প্রতি বছর সার্ভে করি, ইভেন গ্রাম এরিয়াতেও, মিউনিসিপ্যালিটি এরিয়াতে লোকজন যারা আছে তাদের। আমি একটু দেখতেছিলাম এই ইন্টারনেটে, এই যে বছরে 6.5 লাখ এসি এয়ার কন্ডিশন মেশিন বিক্রি হয়, এটার মার্কেটটা হচ্ছে 6,000 কোটি টাকা। তাহলে এটা বিদ্যুৎ খরচ কত হইতেছে? এই বিদ্যুৎ যেই লোকটা, এটা কিন্তু নতুন, উনি খালি এটা তো ক্যাপিটাল কস্ট, এটা তো হলো ক্যাপিটাল কস্ট। আপনি কিনলেন, কিনিয়া বাসার মধ্যে বসাইলেন, এরপরে প্রতি মাসে যে তার মেইনটেনেন্স,
বিল দেওয়া, বিদ্যুতের বিলও কিন্তু এখন অটোমেটিক সিস্টেম হয়ে গেছে। হ্যাঁ, সেখানে আপনার বিকাশ, নগদ এদের মাধ্যমে আপনার বিদ্যুতের বিল দেওয়া যায়। তার মানে কি এই সিস্টেমটাকে যত ভালো মতন প্রমোট করবে গভর্নমেন্টের রেভিনিউ কালেকশনে প্রবলেম হবে না, রেভিনিউ ফাঁকি দেওয়ার জায়গাটাও কিন্তু কমে আসবে আর কি, কমে যাবে। এটা রেকর্ডটা থাকে তো, ওই যে ট্রানজাকশন ট্রেইল, যেটা সেই ট্রানজাকশন ট্রেইল অনুযায়ী ভ্যাটের রেট আপনি কমাইও দিতে পারেন। এখন যেমন 15% আছে, এটাকে আপনি 10%-এ আনলো এখন থেকে 3 গুণ কালেকশন। যেমন ভাই আরেকটা প্রশ্ন যেটা বলে অনেকে, যে এই যে 15% ট্যাক্স দিয়ে আপনার কালো টাকা সাদা করা, এটার যুক্তি পক্ষে বিপক্ষে অনেক কথা বলতে পারেন, কিন্তু এটাও তো ঠিক যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ক্লাস নেই, তো এনবিআর এর একজন চেয়ারম্যানকেও নিয়ে গেছিলাম, ওনার অভিজ্ঞতা ছাত্রছাত্রী বলে যে তোমরা কয়জনের টিউশনি করো, দেখা গেল যে অনেক ছেলে মেয়ে টিউশনি করে, বলে যে তোমরা এখন থেকে ট্যাক্স দেওয়া ব্র্যাকেটে পড়ে যাবে না, বলে যে কারণ ওই 3 লাখের 3.5 লাখের রেঞ্জে কিন্তু তাদের আয়ের মধ্যে প্রায় চলে আসে অনেকে আর কি, রিক্সা চালকেরও কিন্তু। তো বলে যে তোমরা আস্তে আস্তে তোমরা করো, টিএন নাম্বার করলো, বলে যে কেন আমরা ট্যাক্স দেবো, বলে যে দেখবা যে 5 বছর বা 4 বছর ছাত্র জীবন, 5 বছর ছাত্র জীবন যখন শেষ হবে, তখন তুমি একটা মানে লিগ্যাল মানি, ট্যাক্স পে করা মানি নিয়ে তুমি কিন্তু বের হয়ে যাচ্ছ। দেখা গেল যে 1 লাখ টাকাই, কিন্তু 1 লাখ টাকা ট্যাক্স পেইড এবং ক্লিন মানি নিয়ে তুমি কিন্তু ইউনিভার্সিটি থেকে বের, স্বচ্ছতার একটা জায়গা। এখন দেখেন 15%-এ আপনার সেটা নিয়ে আপনি বলতে, কিন্তু বাস্তবে তো হলো যে অনেকেই ট্যাক্স নেটওয়ার্কের আওতায় নেই, এদেরকে ক্যাপচার করতে হবে। এটা কিন্তু সিধা আঙ্গুলে ঘি উঠবে না, এটা কিন্তু আপনাকে একটু, চায়নাতে যেরকম আপনি আইন করে দিছে যে নো ক্যাশ ট্রানজাকশন ওভার 500,000 RMB। এখন ওই যে ওখানে আবার অনেকে বলে না যে এই 15% দিয়ে হলে আমি তো ট্যাক্স দেই, আমি তেলে দেবো কারণ আমি দেবো না। কিন্তু আজকাল একটা দেখবেন আপনি, আপনার শত শত কাজে কিন্তু আপনার 3 নম্বর দরকার। আপনি বাড়ি কিনতে যাবেন, আপনি গাড়ি কিনতে যাবেন, আপনার ছেলে মেয়ে বাইরে পড়তে যাবে, পাসপোর্ট করতে যাবেন আপনি, কাজী ট্যাক্স দেব না ওই ভরসায় থাকবো ব্ল্যাক মানি হোয়াইট করার, এটা কিন্তু বাস্তবে বলে না। বাস্তবে বরং এই যে প্রযুক্তির কারণে এই যে ব্যাংকিং বহু কাজ কিন্তু এখন চেক পেমেন্টে চলে গেছে, আগের মতো নগদ পেমেন্ট কিন্তু কমে আসতেছে আর কি। আপনার ওই যে মানে টার্গেটটা তো স্মার্ট বাংলাদেশ করা, আমি এখানে আমার আরেকটা জিনিস যোগ করতে চাই। মনে করেন প্রাইভেট হসপিটাল, গভর্নমেন্ট আমরা শেষ দিকে যদি প্রাইভেট হসপিটাল গুলাতে আপনার এই সোর্স থেকে হসপিটালগুলা কার আন্ডারে, এটা হলো আপনার ডিজি হেলথের আন্ডারে। ওনারা এদেরকে যে লাইসেন্সটা দিচ্ছে সেই লাইসেন্সটা প্রতি বছর রিনিউয়াল ফি দেওয়া উচিত, এবং বেসড অন টার্নওভার। এদের প্রাইভেট হসপিটালের টাকা ক্যাশ ট্রানজাকশন হয়, ওরা কিন্তু চেকে নেয় না। আপনি অ্যাকাউন্ট পে চেক যদি বাধ্যতামূলক করেন, অটোমেটিক্যালি সে ট্যাক্সের আওতায় আসবে। হিসাবটাও এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে আপনি যদি লাইসেন্স ফি চালু করেন টার্নওভার উপর, বেসড অন টার্নওভার, আপনার যে কত 20 কোটি টাকা বিক্রি হলো এটার উপরে আপনার স্ল্যাব হবে, তারপরে 5 কোটি টাকা হয়েছে এই যে স্ল্যাব এই অনুযায়ী দিবেন আপনি। তাইলে এখানেও কিন্তু আপনার এইগুলো থেকে আদার সোর্স, যেগুলো কিন্তু গভর্নমেন্টের এখন কোডের মধ্যে নাই। আমরা ইকোনমিক অ্যাসোসিয়েশন থেকে 27টা এরকম সুপারিশ আপনারা দিয়েছেন আইডেন্টিফাই 2,70,000 কোটি টাকা ওখান থেকে কালেকশন হওয়ার সুযোগ আছে এইগুলোতে, এই সমস্ত জায়গায় যারা ট্যাক্সের আওতা তেমন ভাবে নাই, ওইভাবে আসে নাই। কারণ হলো প্রাইভেট হসপিটাল যেমন মনে করেন এই যে এগুলোর চার্জ তো অনেক, এক একটা রুগী আইসিইউতে যে রাখে সে ইকুইপমেন্টগুলো যে ব্যবহার করে এক একটা রুগীর উপরে ইউজ করলো, টেস্ট করলো, এই টেস্টের জন্য রুগীর 3,000 টাকা করে ধরতেছে প্রত্যেকটা রুগী। তাহলে তার যদি 500 রুগী থাকে, এই 500 রুগীর উপরে এটা কিন্তু নিয়ম হলো দিস ইজ রং অ্যাকাউন্টিং, ইজ এ ডুপ্লিকেশন অফ অ্যাকাউন্টিং এটা মানে এডিশনাল চার্জ করতেছে তাদেরকে। এটা কিন্তু বছরের শেষে 10% ডিপ্রিসিয়েশন চার্জ করতে পারে এই ইকুইপমেন্টের উপরে, এবং মেনটেন্যান্স খরচ সেটা ধরেন আরো কত 5% হলো।
দেখা গেছে যে এরা মানে 3-4 গুণ কস্টিং এর মধ্যে ঢুকাই ফেলতেছে। এটার কিন্তু কোনো মানে কেউ নজরদারিও নাই, কোনো কিছু নাই। আমি অনুরোধ করবো যে স্বাস্থ্য মন্ত্রণালয়, ইয়েস, স্বাস্থ্য মন্ত্রণালয় শুড টু ইন্টারভেন। তাহলে গভর্নমেন্ট রেভিনিউ কেন? মানে আমাদের অর্থনীতি বিকাশের জন্য তো সরকারের অনেক পদক্ষেপ আছে, এখন এইটা থেকে আয় বাড়িয়ে অর্থনীতিকে আর এক ধাপ উপরে নেওয়ার সুযোগও তৈরি। এটা তো গভর্নমেন্ট তো নিয়ে আর গভর্নমেন্ট নিজে খাইয়ে ফেলতেছে। গভর্নমেন্ট ইজ নট এ পারসন, এটা হলো ইনস্টিটিউশন, এবং সেখানে টাকা ঢোকার পরে সে আবার এদের জন্যই খরচ করতেছে। এই যে রাস্তাঘাট করতেছে, এই করতেছে, এগুলো তো তাদের জন্যই। এবং হেলথ সেক্টরে উন্নতির জন্য তারা যদি ইয়ে করে, তাহলে আপনার প্রাইভেট সেক্টরে যে সমস্ত সারা দেশে প্রাইভেট যে হসপিটাল আছে এগুলোর উপর একটা ডিজি হেলথ একটা সার্ভে করা উচিত। এবং এখানে আপনার এখান থেকে কমপক্ষে আপনার 50 থেকে 60 হাজার কোটি টাকা তারা এক্সট্রাক্ট করতে পারে। আমাদের শেষ করতে হবে আজকের অনুষ্ঠান। ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ অজয় দাশগুপ্ত, আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, নিশ্চয়ই আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আর আলোচনা থেকে যে বিষয়গুলো আসলো, যে এই যে মূল্যস্ফীতির যে লাগামটি টানার চেষ্টা করছেন অর্থমন্ত্রী, সেই সুফলটি নিশ্চয়ই আমরা আগামী 6 মাসের মধ্যে পাব। এবং সাধারণ মানুষের যে চাওয়া, যে ন্যায্য মূল্যে তারা যাতে তাদের পণ্য কিনতে পারে, সেই ক্ষেত্রে সরকারের এবং প্রশাসনের দায়িত্বও রয়েছে। এই যে মজুতদারি বা অন্যান্য যে অনিয়মগুলো আছে, সেই অনিয়মগুলোকেও রোধ করা দরকার। নিশ্চয়ই আমাদের সরকার, আমাদের প্রশাসন সেই জায়গাটিতে দৃষ্টি দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।